কেমন আছো সবাই? আজ আর গুড মর্নিং নয়, আজকে মেঘলা দিনের বৃষ্টি ভেজা সুপ্রভাত। প্রচণ্ড জোরে সকালবেলা বৃষ্টি হলো। তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে ওই রোজের দিনলিপিটা আজকাল একদম করা হয় না, আজকে একটুখানি সেজন্য ছাদে চলে এলাম ছোট্ট করে গল্প করতে। আসলে আমাকে তো আর অফিস বা কোনো কাজে বেরোতে হয় না, সেজন্য এরকম বৃষ্টি ভেজা সকালটা আমার খুব ভাল লাগে। শ্রী জগন্নাথের রথযাত্রা আমার সঙ্গে তোমরা কেমন দেখলে? আর আজকেরটা যদিও রোজ নামচার ব্লগ, কিন্তু একদম শেষ অবধি থেকো, থাকবে তোমাদের জন্য আসল চমক। বাড়িতে নিচে যে সমস্ত গাছ বাবাজিরা থাকে তাদেরকে একটুখানি ছাদে তুলে গেছিলাম। বৃষ্টির জলে ভিজে তাদের তো মনে হচ্ছে প্রচুর মনে আনন্দ হয়েছে, কিন্তু কিছু করার নেই। চলো আমার সঙ্গে আজকে নিচে, তোমরা অনেক আনন্দ করা হয়েছে, এরপর জ্বর এসে যাবে কিন্তু তোমাদের। এসে গেছেন উনি ওনার জায়গাতে। এই গাছটাকে আমি রাখি আমার একদম বাড়ির সামনে, যাতে একটুখানি সবুজ দিয়ে তোমাদের অভ্যর্থনা জানানো যায়। শুধু গাছ দেখলে হবে, বাড়িতে এসে দেখো কীরকম একখানা বিপদে পড়েছি আমি। বললাম না নিচে এসে দেখবে সংসার কেমন থই থই করে ডাকছে। ইনি আবার খারাপ হয়েছেন, আর ইনি খারাপ হয়েছেন মানে কি হয় বলো তো? কোনো জায়গা থেকে বেরিয়ে আসার পরে যদি ওয়াশিং মেশিন বাবাজি বিগড়ন, তাহলে রোমান্স একেবারে জানলা দিয়ে উড়ে যাবে। সারা বাড়ি এই ভিজে জামা কাপড় চারিদিকে ঝোলেন। চা খেয়ে ভাবলাম আজ আর হেলদি ব্রেকফাস্টের দরকার নেই, একটুখানি ভালো কিছু বানাই। এতদিনে তো তোমরা জেনে গেছো আমি একটু ঝটপট রান্নায় বিশ্বাসী, আসলে একটু ফাঁকিবাজ। আচ্ছা, তাহলে ময়দাতে একটুখানি নুন, তারপরে ঘি, তারপরে আস্তে আস্তে একটু পেঁয়াজ কুচি, একটু ধনে পাতা কুচি আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে প্রথমে শুকনো হাতে মেখে তারপরে জল দিয়ে টাইট করে মেখে নাও। আচ্ছা, একটা কথা, জলটা না একটু কম করে দেবে, কারণ পেঁয়াজ থেকেও না পরে একটু জল বেরোবে। অনেকে একটা পেঁয়াজ ধনে পাতা এগুলোর একটা পুর বানিয়ে নিয়ে ময়দার মধ্যে দিয়েও বেলে, কিন্তু আমি তো ওই ঝটপট পটাপট সিরিজে বিশ্বাসী। আমার ব্রেকফাস্ট রেডি, মুচমুচে পরোটা সঙ্গে দই, আর পরশুদিন না একটুখানি মটর ডাল বেটেছিলাম, তাতে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে ছোট্ট ছোট্ট বড়া। কেমন হলো বলো জলখাবারটা? আজকে দিনটা ভালোই শুরু হলো আজ। আকাশ তো পরিষ্কার হয়ে গেছে, আমার ওয়াশিং মেশিনের ঝামেলাও মিটে গেছে। এই দেখো ছাদে চলে এসেছি, জামা কাপড় সব শুকিয়ে গেছে। ভাবলাম ছাদে বসেই তোমাদের সঙ্গে একটুখানি গল্প করে নিই। আজকে রোদ্দুর নেই, হাওয়া দিচ্ছে বেশ সুন্দর। আর একটা কথা প্রথমে বলি যে অনেকেই আমাকে জিজ্ঞেস করলো যে সোমবার দিন তো আসলে আমাদের একটা খুব বড় করে রুদ্র পুজো হলো, শিব পুজো যাকে বলে। সবাই জিজ্ঞেস করলো এখনও তো শ্রাবণ মাস পড়েনি। আসলে বৈদিক মতে গুরু পূর্ণিমার পরের দিন থেকেই শ্রাবণ শুরু হয়ে যায়। তো সেই মত অনুযায়ী আমাদের শ্রাবণের অসম্ভব সুন্দর একটা শিব পুজো হলো। একটা রিল আমি ছোট্ট করে বানিয়েছিলাম সেটার ওপরে। যাই হোক, আমি সেই শিব পুজোর গল্প করতে বসিনি। আচ্ছা, সেই পুজোর ঝলক তোমরাও অল্প একটুখানি নিয়ে নাও। এই পুজোকে বলে রুদ্রাভিষেক। পুরীর লাইভে যখন ওই বিশ্বনাথ মন্দির আর পাণ্ডেজির গল্প বললাম, অনেকেই না বললো এটা যেন কিরকম একটা অলৌকিক ঘটনা। আমার অবশ্য একটু অলৌকিক কিছু মনে হয়নি, কিন্তু বিশ্বনাথ মন্দির নিয়ে আমার একটা দারুণ গল্প আছে, আজকে তোমাদের সঙ্গে সেটা বলি। সেটা হবে হচ্ছে 1995 সাল, বুক্কার বছর দুয়েক বয়স। আমরা একবার বেনারস গেছিলাম, রবিবার দিন গিয়ে পৌঁছেছিলাম। রবিবার বিকেলেই আমি পার্থ আর বুক্কা বিশ্বনাথ দর্শন করে নিয়েছিলাম। আমি বললাম অত ছোট বাচ্চা নিয়ে তো সোমবার আসা যাবে না, আমি সোমবার সকালে একা যাব।
তো সোমবার সকালবেলা ওই 6টা নাগাদ ঘুম থেকে উঠে চান করে একটা গার্ডেনের শাড়ি পরে, আমি তখন সব সময় শাড়ি পরতাম, আমার তখন প্রচণ্ড চুল, পুরো চুল খুলে ভিজে আমি 6টা নাগাদ বেরিয়ে একটা 2 টাকা দিয়ে বোধহয় একটা ভাঁড়ের জল কিনে গধুলিয়া থেকে হাঁটছি। তো তখন তো গধুলিয়া থেকে হেঁটেই যেতে হতো বিশ্বনাথ মন্দিরে। তো প্রচণ্ড না ভিড়, যখন যাচ্ছি অসম্ভব না, কাতারে কাতারে লোক। আমি ভাবছি বোধহয় সোমবার দিন এরকমই বোধহয় ভিড় হয়, কিন্তু খানিকটা যাওয়ার পরে যখন লাইনে দাঁড়ালাম তখন বুঝতে পারছি এটা একটা কিছু আজকে অন্য রকম দিন। কিন্তু চটি খুলে তো আমি লাইনে দাঁড়িয়েছি, কিন্তু তখন না আমার আর ব্যাক করার কোনো উপায় নেই, এত লোক সেখানে। তো ঘন্টা 2 দাঁড়ানোর পরে যখন ঠিক বিশ্বনাথের মন্দিরের দরজাটার সামনে গিয়ে পৌঁছলাম, এখনকার বিশ্বনাথ মন্দির তো নয়, সে আগের বিশ্বনাথ মন্দির, একটা পুলিশ আমাকে এরকম করে না ঠেলে দিল যে দরজাটা বন্ধ করে দেবে, আর আমার ওই গার্ডেনের শাড়িটা সরসর করে পুরো খুলে গেল। আমি এই রকম করে সায়া ব্লাউজ পরে শাড়ি ধরে হাতে ওই 2 টাকার ভাঁড় ধরে চুল খোলে দাঁড়িয়ে রয়েছি। একটা সেই সময় না একটা মেয়ে পুলিশ দেখেছে তো আমার শাড়িটা খুলে গেছে, আমাকে এরকম হাতে করে ধরে মন্দিরের মধ্যে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দিল। দরজাটা বন্ধ করে বললো, আগে পেহলে আপ বহন জি শাড়ি পেহেন দিজিয়ে। আমি তো শাড়িটা পরে একটু কোণে দাঁড়িয়ে আছি, তখন তো মানে আমি এত মানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি শাড়ি খুলে গিয়ে। তখন আমি দেখলাম যে ভেতরে 2জন ভদ্রলোক রয়েছেন, পূজারি রয়েছেন, বেশ কিছু পুলিশ রয়েছেন। আমি বললাম যে এরকম মন্দিরের দরজা কেন বন্ধ হয়ে গেল? তখন বললো এসপি অফ বেনারস পুজো দিতে এসছে, ওনার স্পেশাল পুজো, আপনি এক কোণে দাঁড়িয়ে থাকুন। তখন তো আমি দেখছি যে এই সুযোগ কি আমার জীবনে হবে? ওরা তো সমস্ত বিশ্বনাথ দেবের জল দুধ সব ছেঁকে তুললো, ঠাকুরকে ওপর থেকে তুললো, ঘি দিয়ে মোছাচ্ছে, ভেতরে প্রতিষ্ঠা করবে। আমি তখন খুব আস্তে আস্তে জিজ্ঞেস করলাম যে আপনাদের সঙ্গে আমাকে একটু পুজো দিতে দেবেন? ওই হাজব্যান্ড ওয়াইফ একটু মুখ চাচাই করে বললো আপ बैठ जाइए हम लोग के साथ। তো ওনারা তো সেই বড় বড় রূপোর ঘড়াতে করে জল এনেছেন, দুধ এনেছেন, এত বড় বড় শিশিতে ঘি এনেছেন, আর আমার ওই 2 টাকার ভাঁড়। আমি ওনাদের সঙ্গে বসলাম, পুরোহিতরা পুজো দিল, আমি ওনাদেরকে ছুঁয়ে পুজো করলাম, ওনাদের জল দুধ সব ঢাললাম, ঢেলে বললাম আমি আমার এই 2 টাকার জলটাও কিন্তু ঢালবো। ভদ্রমহিলা হেসে বললো হ্যাঁ আপ ডাল দিজিয়ে। তো দিলাম। পুজো তো শেষ হলো, ওদের ভিআইপি গেট দিয়ে আমাদেরকে বার করে নিয়ে গেল। আমি তো বুঝতেই পারছি না যে আমি চটি কোথায় খুলে রেখেছি, ওটা একটা অন্যদিকে বার করেছে। যাকে চটির আশা ছেড়ে আমি তো খুঁজতে খুঁজতে, কিছুই নেই তো তখনকার দিনে গুগল, হোটেলে ফিরে এলাম লোককে জিজ্ঞেস করে করে। ঘন্টা 4 তো হয়ে গেছে, দেখলাম যে রিসেপশনে পার্থ বসে রয়েছে। হোটেলের লোকেরা পার্থকে প্রচণ্ড বকছে যে আজ क्या दिन है आपको मालूम है बाबूजी, हम लोग भी नहीं जाएगा विश्वनाथ के पास, अब भाभी जी को छोड़ दिया, अब चलिए पुलिस के पास भाभी जी को ढूंढना है। ওদিকে আমি তো ঢুকেছি স্পেশাল মালা, স্পেশাল প্রসাদ। তখন ওরা যখন শুনলো তখন বলল भाभी जी ये आपका किस्मत, बाबा ने आपको बुलाया इसीलिए आप ऐसे पूजा दिया, हम लोग को भी प्रसाद दीजिए। তো আমার জীবনে এই ঘটনাটা একটা অসম্ভব ইম্পর্টেন্ট ঘটনা। সত্যি ঠাকুর না ডাকলে এরকম করে কিন্তু বোধহয় আমি কোনো দিনও পারতাম না। স্পেশাল দর্শন, স্পেশাল উপাচার, তারপরে রাত্রিরে তখনকার দিনে তো ফোন, মাকে যখন ফোন করছি, মা আমরা লখনৌ ট্রেনে উঠছি, মা বলছে জানিস তো টিভিতে দেখাচ্ছে আজকে একটা বিরাট দিন, তুই কি জল ঢেলেছিস? তখন তো ওই এসটিডিতে টাকা উঠতো। বললাম হ্যাঁ মা, সেটা একটা বিরাট গল্প, আমি ফিরে গিয়ে তোমাকে বলবো, জল আমি ঢেলেছি। অতএব ঠাকুর যদি চান তাহলে সব কিছু হয়। কেমন লাগলো তোমাদের গল্পটা? জয় বাবা বিশ্বনাথের জয়। একটুখানি কাজে বেরিয়েছি, আবার বৃষ্টি। আকাশ তো বললাম পরিষ্কার, কিন্তু দেখো শ্রাবণ বাবাজি আবার আকাশ থেকে টুপটাপ করে ঝরে পড়ছেন। আমরা সল্ট লেকের দিকে একটা কাজে এসেছিলাম। তারপরে দেখো একটা কিরকম মজার দোকান পেয়েছি। এই একটা দোকানের মধ্যে সাবওয়ে বিক্রি হচ্ছে, আবার ধোসা কফিও বিক্রি হচ্ছে। অদ্ভুত না কেমন? আসলে পার্থ খায় না বলে আমার একদম সাবওয়ে খাওয়া হয় না। কতদিন বাদে সাবওয়ে খেলাম।
পেয়ে গেল ওর পছন্দসই ধোসা। যে যার পছন্দের খাবার পেলাম আজকে, আমি সাবওয়ে আর পার্থ ধোসা, দুজনেই খুশি। বাড়ির দিকে ফিরছি এবার। কে বলে বলো তো আমার কলকাতা কল্লোলিনী নয়? কি দারুণ লাগছে। আজ মঙ্গলবার, সিনেমার টিকিটের দাম একটু নয় অনেকখানি কম। এই সুযোগ তো ছাড়া যায় না। আর পার্থ যেহেতু আজকে তাস খেলতে যায়নি, সেজন্য ঢুকে পড়লাম কোয়েস্টে। রিভিউতে তো দেখেছি 10-এর মধ্যে 8, এবার দেখি সিনেমা কেমন লাগে। আমার তো দারুণ লাগলো মেট্রো ইন্দিনো। এরকম সিনেমা মিস করার কোনো মানে হয় না। তবে শুধুমাত্র পঙ্কজ ত্রিপাঠীর জন্য এই সিনেমাটা বোধহয় 2বার দেখা যায়। আর নীনা গুপ্তা, শি ইজ অলওয়েজ দ্য কুইন। তবে আসল হিরো কারা বলো তো এই সিনেমাটার? সেই ঝাঁকড়া চুলের প্রীতমের একটা খোঁপা হয়ে গেছে এখন, জেমসের জায়গায় এবারে পাপন। একটা সিনেমার সঙ্গে সঙ্গে প্যারালালি কিভাবে যে গান চলে, অনুরাগ বসুর সিনেমা না দেখলে সেটা বোঝা যায় না। অনেক দিন বাদে আমার রোজ নামচার সঙ্গী হলে তোমরা। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। এবার এই সবচেয়ে দামি কথাটা, এর পরের ব্লগটা হচ্ছে উড়িষ্যার শাড়ি। তাহলে তোমরা থেকো কিন্তু আমার সঙ্গে।